ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা নিখুঁতভাবে বেশ কিছু জিনিস কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো যে ধারাবাহিক পর্বতে আমরা ছিলাম কাউন্সিলিং প্রক্রিয়া, যেটা কিনা প্রাথমিক 11,765 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কাউন্সিলিং, সম্প্রতি এমপ্যানেল হয়েছে 9,533 জন। তারপরে এখন একটা যে ফেজ সামনে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশ জারি হবে। সেক্ষেত্রে যে প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছিল, অর্থাৎ 9,533 জনের প্যানেল, সেই প্যানেলের থেকে এখন কিন্তু প্রতিটা ডিপিএসসিতে তার কিয়দংশ, অর্থাৎ ডিপিএসসিতে যারা প্রেফারেন্স দিয়ে যারা পাবে তাদের একটা লিস্ট কিন্তু চলে যাবে প্রত্যেকটা ডিপিএসসিতে। অর্থাৎ সেই পার্ট করে 20টা ডিপিএসসিতে কিন্তু ভাগ করে যারা প্রেফারেন্স দিয়েছিল তার বেসিসে কিন্তু নামের তালিকা কিন্তু ডিপিএসসিতে ঢুকবে। অর্থাৎ সেই ডিপিএসসি রিসিভ করবে অ্যাপ্রুভ প্যানেল বাই দ্য বোর্ড। যে প্যানেলটা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাপ্রুভ করে দেবে সেটা কিন্তু পাবে। তো আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো আপনার প্রেফারেন্স জেলা কী দিয়েছিলেন, এটা আপনি কোথায় খুঁজে পাবেন যে আমার প্রেফারেন্স জেলা আমি এটাই দিয়েছিলাম, এবং সেটা কোথায় একটা ভ্যালিড ডকুমেন্ট আপনার কাছে থাকার কথা। তো সেটা হয়তো আছে কি না সে বিষয় নিয়ে আমরা জানবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইনভ্যালিড হয় কার স্বাক্ষর না থাকলে। যে কোনো কেউ স্বাক্ষর করলে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার ভ্যালিড থাকবে, তো সেটা সম্পর্কে আমরা জানবো। গেজেট মোতাবেক কী ধরনের ভ্যাকান্সি নিয়ে নিতে হবে আপনাকে, যে আপনি যদি ক্যাটাগরি হন বা আপনি যদি জেনারেল হন তাহলে কোন টাইপের ভ্যাকান্সি আপনাকে চুজ করতে হবে, তাহলে সেই সম্পর্কিত বিষয় কিন্তু আজকে গোটা ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখন যে বিষয় নিয়ে আমরা কথা বলি যে আপনার প্রেফারেন্স জেলা আপনি বুঝবেন কী করে। আমরা একদম গেজেট ধরে আমরা অনেক শুধুমাত্র কথাতে বিশ্বাসী নয়, আমরা ডকুমেন্টে বিশ্বাসী। তো ডকুমেন্টওয়ালা লোক হিসেবে বলছি, এখানে দেখুন গেজেটেই উল্লেখ করা আছে, যেটা নোটিফিকেশন জারি হয়েছিল। দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি মেড স্ট্রিক্টলি ইন দ্য টার্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট। অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট রুল মোতাবেক কিন্তু এই গোটা প্রক্রিয়া ইনিশিয়েট হয়েছে এবং গোটা প্রক্রিয়া হবে, এবং আগামী দিনের যে ফার্দার প্রসেসগুলো থাকবে সেখানে কিন্তু এই 16 রিক্রুটমেন্ট রুলসটাকে মেনেই কিন্তু হবে। তো কী লেখা আছে, ভ্যাকান্সি রিজার্ভেশন ক্রাইটেরিয়া কী লেখা আছে, ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স এগেনস্ট আ স্টেট ওয়াইড ডিক্লেয়ার ভ্যাকান্সি পজিশন। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে কি এই রাজ্যভিত্তিক যে পোস্টগুলো আছে তার বেসিসে কিন্তু তারা অ্যাপ্লাই করবে। প্রেফারেন্স ফর ডিস্ট্রিক্ট শ্যাল বি টেকেন অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ একজন প্রার্থী সে কিন্তু অলরেডি করে ফেলেছে, কখন সে যখন অ্যাপ্লাই করেছে 11,765 ভ্যাকান্সি রেসপেক্টে, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মেই কিন্তু প্রেফারেন্স কিন্তু সে দিয়ে রেখেছে। অর্থাৎ একটি জেলা সে সুনির্দিষ্ট করেছে যে কোন জেলাতে সে করবে। এবার যে বিষয়টি নিয়ে আসি সেটা হচ্ছে, কোনো একটা জেলাতে আমি অ্যাপ্লাই করলাম, আমার প্রেফারেন্স ডিস্ট্রিক্ট আমি দিয়ে রাখলাম, সেক্ষেত্রে আমার অ্যাভেলেবেল ভ্যাকান্সি হচ্ছে আমার 100টি। তো সেক্ষেত্রে প্রেফারেন্স দিচ্ছে 500 জন, তাহলে 500 জনই কি কাউন্সিলিং ওখানে একদম সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে চলে আসবে? না, ব্যাপারটা তেমন নয়। এখানে কিন্তু কতটা অ্যাভেলেবেল ভ্যাকান্সি আছে এবং কতজন প্রেফারেন্স দিয়েছে, এ দুটো যদি ইকুয়াল হয় তাহলে ঠিক আছে, সবাই পেয়ে যাচ্ছে। বাট ইকুয়াল না হলে যদি যারা প্রেফারেন্স দিচ্ছে অনেক সংখ্যা হয়, তারা কিন্তু ওই লিস্টে কিন্তু আসতে পারবে না। সেক্ষেত্রে তাদের ওই প্রেফারেন্স ডিস্ট্রিক্ট কিন্তু তারা পাবে না। সেক্ষেত্রে তাদের ছেলেদের ক্ষেত্রে যে কোনো জায়গায় তাদের পাঠিয়ে দেবে, আর মেয়েদের ক্ষেত্রে তার পাশের জেলাতে দেওয়ার একটা সম্ভাবনা থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং যে বিষয়, অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনো প্রার্থী তারা শুধুমাত্র এসসি এবং ওবিসি এবং এসটি কোটাতেই থেকে থাকে তাদের ইয়েটা, তাহলে তারা সেক্ষেত্রেই শুধুমাত্র সেই ভ্যাকান্সিগুলোই পাবে। এবার চলে আসি পরের কোশ্চেনে, অ্যাপয়েন্টমেন্ট লেটারে কার স্বাক্ষর না থাকলে বাতিল হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেটা হচ্ছে, দেখো একদম গেজেট তুলে বলছি, আশা করি এরপরে কোনো বিরূপ কোশ্চেন থাকবে না, যে আফটার সাচ কাউন্সিলিং, অর্থাৎ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে অফ এলিজিবল এমপ্যানেল ক্যান্ডিডেট, অর্থাৎ এমপ্যানেল যে পর্ষদ যে এমপ্যানেল লিস্ট পাঠিয়েছে ডিপিএসসিকে, সেই তালিকা ধরে এমপ্যানেল ক্যান্ডিডেটদের কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে appointment letter shall be issued to the candidate from the approved panel serially, and appointment letter shall be issued under the signature of the chairman of the council, তো কাউন্সিল। অর্থাৎ একদম পরিষ্কার ভাষায় এখানে লেখা আছে যে তাদের যদি আফটার কাউন্সিলের পর তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে হবে। সেখানে কার সিগনেচার থাকবে না, সেখানে সিগনেচার থাকবে হচ্ছে চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল, অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যানের কিন্তু কাউন্সিলের তার সিগনেচার থাকবে একদম পরিষ্কার। অথবা বাই অ্যান অফিসার, কোনো একজন অফিসার থাকবে, কিন্তু তাকে কোন ডেজিগনেশনে হতে হবে, নট বিলো
দ্য র্যাঙ্ক অফ দ্য সেক্রেটারি অফ দ্য কাউন্সিল, অর্থাৎ সেক্রেটারি বা সচিব, সেই সেক্রেটারি ডিপিএসসির সচিবের থেকে কোনো নিচের লোক কিন্তু হলে হবে না। অথরাইজড বাই দ্য কাউন্সিল টু সাইন সাচ অ্যাপয়েন্টমেন্ট লেটার, নো অ্যাপয়েন্টমেন্ট মেড আদারওয়াইজ শ্যাল বি কনসিডার ভ্যালিড। অর্থাৎ এর নিচে বা অন্য কেউ সিগনেচার যদি করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ভ্যালিড থাকবে না, ঠিক আছে? মানে তাহলে আদার কেউ করলে কিন্তু ইনভ্যালিড হয়ে গেল তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এটা একটু মাথায় রাখতে হবে, দেখে নিতে হবে ডিপিএসসি চেয়ারম্যানের সিগনেচার আছে কিনা, বা সেই সমতুল্য বা সচিবের উপরে কেউ আছে কিনা, একটু নিজেরা ভেরিফাই করে নেবে। এবার চলে আসি যেটা বিষয়টি, সেটা হচ্ছে গেজেট মোতাবেক আপনি কী ধরনের ভ্যাকেন্সি নিতে হবে, একদম পরিষ্কার আগে শুনে নাও এখানে বিষয়টা। নম্বর গেজেটের 10 নম্বর পয়েন্টে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অন দ্য রিসিপ্ট অফ দ্য অ্যাপ্রুভাল প্যানেল, অর্থাৎ এই বোর্ডের তরফ থেকে যে রিসিপ্ট প্যানেলটা তারা পেয়েছে তার বিশেষ শেষে কল দ্য এমপ্যানেল ক্যান্ডিডেট ফর দ্য কাউন্সিলিং ফর পোস্টিং ইন accordance with the vacancy medium wise in term of the option exercised by the impanel candidate। অর্থাৎ এই যে তারা প্যানেলটা হাতে পেলো তার বেসিসে তারা কাউন্সিলিং করবে এমপ্যানেল ক্যান্ডিডেটদের, এবং তাদের পজিশন হিসেবে তারা কিন্তু মিডিয়াম ওয়াইজ তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে কাউন্সিলিং করে প্রত্যেকটা প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা যাদের রয়েছে তারা ডিপিএসসি কনসার্ন ডিপিএসসি তারা দেবে। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অফ ফর অ্যান আনরিজার্ভ পোস্ট, অর্থাৎ যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি তার র্যাঙ্ক ভালো হচ্ছে, সে আনরিজার্ভের মধ্যে ঢুকে বসে আছে, সে যদি আনরিজার্ভ ভ্যাকান্সিটা নিয়ে নেয় অন দ্য বেসিস অফ দ্য হিজ আর পজিশন ইন দ্য জেনারেল মেরিট লিস্ট, অর্থাৎ এই জেনারেল মেরিট লিস্ট বা প্যানেলের ক্ষেত্রে সে যদি দেখা গেল সে ঢুকে আছে আনরিজার্ভ সিটের মধ্যে, তাহলে যদি সেক্ষেত্রে আনরিজার্ভ সিটটা নেয় তাহলে কিন্তু হি অর শি শ্যাল নট বি টেকেন ইন টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য রিজার্ভ ক্যাটাগরি পোস্ট। অর্থাৎ তাহলে কিন্তু সে তাহলে রিজার্ভ ক্যাটাগরি পোস্টটা সে নিল না, অর্থাৎ সেখানে একজন অতিরিক্ত কেউ সে কিন্তু রিজার্ভ ক্যাটাগরি সিটটা সে সেখানে পেয়ে যাবে। অর্থাৎ একজন রিজার্ভ ক্যাটাগরি সে যদি জেনারেলে নিয়ে নেয় তাহলে সে জেনারেলের সিটটা খেয়ে নিল, তাহলে একজন ক্যাটাগরি সংরক্ষিত প্রার্থী কিন্তু সেখান থেকে একটা সিট পাবে ওখান থেকে, এটা একটা বিষয়। আবার যদি সেই প্রার্থী, আমি একটু নর্মাল করে বলেছি, সেই প্রার্থী যদি আনরিজার্ভ সিটের মধ্যে আছে, সে আবার মনে করলে সে আনরিজার্ভ সিটের মধ্যে থেকে তার কাছে দুটো যে অপশন বলেছিলাম, একটা জেনারেল সিট নিতে পারে, একটা নাহলে রিজার্ভ ক্যাটাগরি সিট নিতে পারে, যদি রিজার্ভ ক্যাটাগরি সিট নিয়ে নেয় তাহলে কিন্তু সে রিজার্ভ ক্যাটাগরি সিটটা ওখান থেকে নিয়ে নেবে, এবং একটা জেনারেল বা অন্য কাউকে দিয়ে কিন্তু এই আনরিজার্ভ সিটটা জেনারেলকে দ্বারা পূরণ করা হবে। তো এইটা হচ্ছে প্রসিডিওর টোটাল বিষয়টাতে। আশা করি বিষয়টা খানিকটা তোমাদের বুঝতে সুবিধা হবে কি বোঝাতে চাইলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে।